আমি সুমন, আছি আপনাদের সঙ্গে। আপনারা শুনছেন বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজের 93 নম্বর এপিসোড। যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এবং ভৌতিক ও রোমাঞ্চকর সত্য ঘটনা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভৌতিক ঘটনা এবং মানুষের সঙ্গে ঘটে যাওয়া বাস্তব সত্য ঘটনা তুলে ধরি। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন horrorwithsuman@yahoo.com এই ইমেলে। অবশ্যই বাংলায় লিখবেন। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মূলত সুভাষ ভাই সংগ্রহ করেছিলেন। উনি যখন কাজের কারণে চট্টগ্রামে গিয়েছিলেন, তখন একজন ভাইয়ের সাথে পরিচয় হয়। তার সাথে যখন অনেক গল্পগুজব হচ্ছে, বেশ কয়েকদিন ধরে আন্তরিকতা হয়ে যায়, কথা প্রসঙ্গে ওই ভাই একটা বিষয় শেয়ার করেন এই সুভাষ ভাইয়ের কাছে। সেই ভাইয়ের নাম হচ্ছে পলাশ শেখ। ওনার বাড়ি নওগাঁতে। তবে শুধু জেলার নামটি বলছি, ডিটেলসে বলছি না, এটার পেছনেও কারণ রয়েছে। এই পলাশ ভাইয়ের বাবার আরও একজন ভাই রয়েছে, অর্থাৎ ওনার একজন চাচা রয়েছেন। পলাশ ভাইয়ের বাবার নাম হচ্ছে নুরু শেখ। পলাশ ভাইয়ের আরও একজন বোন রয়েছে, অর্থাৎ ওনারা দুই ভাই বোন। পলাশ ভাইয়ের যিনি চাচা, ওনার বাবা কিন্তু বড়, এই চাচা হচ্ছে ছোট। এই ছোট চাচার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস শেখ। তো ওনার একটা মেয়ে রয়েছে, সেই মেয়ের নাম হচ্ছে শিমলা। তো ঘটনাটা শুরু হচ্ছে 2016 সালের দিকে। এই যে শিমলার বাবা, মানে এই যে কুদ্দুস চাচা, ওনার একটি ছোট্ট গার্মেন্টসের মতো একটা কারখানা রয়েছে। আসলে এটাকে গার্মেন্টস সরাসরি বলাটাও মুশকিল, একটা ছোট কারখানা আর কি। উনি কি করেন, ওই যে বড় বড় যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে বা ফ্যাক্টরিগুলো রয়েছে, সেখান থেকে কিছু কাপড়, ঝুট কাপড় কিনে নিয়ে আসেন। এগুলো সেই ধরনের কাপড় যে কাপড়গুলো কাজে লাগে না, কাটিং হওয়ার পর দেখা যাচ্ছে যে এগুলো আর কাজে লাগানো সম্ভব না। তখন ওনারা কি করেন, বা ওনার মতো যারা আছেন, এই যে কুদ্দুস চাচার মতো যারা আছেন, তারা ওই গার্মেন্টস কর্তৃপক্ষের কাছ থেকে এই কাপড়গুলো কিনে এনে বাচ্চাদের জন্য ছোট ছোট জামা, অর্থাৎ ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য রেডিমেড জামা তৈরি করেন। এগুলো আবার পাইকারি বিভিন্ন জায়গায় সেল করেন আর কি। এই যে কুদ্দুস চাচা যে কাপড়গুলো আনেন, সেগুলো অনেক ধরনের হয়, বিভিন্ন ধরনের হয়, পালিশ করা হয়, তারপর বিভিন্ন ধরনের ছোট ছোট কাপড় হয়। এমন অনেক কাপড় আছে যেগুলো দিয়ে কোনো কাজই করা যায় না, এগুলো ফেলে দিতে হয়। কিছু কাপড় থাকে বড় বড় কাপড়, এগুলো নির্দিষ্ট টেবিল আছে, মাপ দেওয়ার টেবিল, এই টেবিলে বসিয়ে মাপ মতো কাটা হয়। আবার অনেক ধরনের কাপড় আছে যেগুলো দেখা যাচ্ছে যে অনেক বড় পড়ে গেছে, এগুলো বস্তার মধ্যে ভরা হয়। বস্তার মধ্যে ভরার পর এই বস্তাগুলো সেল হয়ে যায়। যখন এই বস্তাগুলো সেল হবে, তখন জাস্ট কি করা হয়, বস্তার মুখটা খুলে দেওয়া হয়। যারা কিনবেন ওনারা উপর থেকে কিছু কাপড় দেখেন, এরপর ওই বস্তাগুলো কিনে নেন। একসাথে অনেকগুলো বস্তা কিনতে হয় আর কি। এগুলো ওজন করে বিক্রি হয় আর কি, ওজন অনুযায়ী দাম হয় আর কি, এগুলো ওভাবে কিনে আনতে হয়। তো এই যে কুদ্দুস চাচা বা কুদ্দুস সাহেব, উনি একদিন গার্মেন্টস থেকে কিছু টুকরো কাপড়ের বস্তা কিনে আনেন তার কারখানার জন্য। এগুলো আবার হাতে কাটা হয়, কোনোটা আবার লেয়ার মেশিনেও কাটা হয়। এটা ফিক্সড করা হয় যে কাপড়টার ধরন কেমন সেই অনুযায়ী। হাতে কাটাগুলো হয় কি, এই যে লোহার যে কেচি রয়েছে এগুলো দিয়ে কাটা হয়। তো এভাবে কিন্তু বিভিন্ন ধরনের কাপড়গুলো কেটে বিভিন্ন সাইজের জামা তৈরি করা হয়। তো এটা কিন্তু ওনাদের একটা ব্যবসা, এটা ওনারা বেশ অনেক দিন ধরে করে আসছেন। ওনার কারখানায়ও কাটিং ম্যান রয়েছে, তারাও সুন্দর করে কাপড়গুলো কাটে। উনি ইনস্ট্রাকশন দেন, এই কুদ্দুস চাচা ইনস্ট্রাকশন দেন, সেই অনুযায়ী তারা কাপড়গুলো কাটে আর কি। আর তার এই কারখানা থেকে তার বাড়ির দূরত্ব মাত্র পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটের পথ। আর যাতায়াতের তো কোনো অসুবিধা নাই, ওনারা মোটামুটি সব ওভাবেই হ্যান্ডেল করছিলেন আর কি, কোনো সমস্যা হচ্ছিল না। ওনার পরিবারের সদস্যরাও সবসময় কারখানায় আসে, আবার দেখা যাচ্ছে যে অনেক রাত পর্যন্ত বসে বসে গল্পগুজব করছে। মানে একদম বাড়ি আর কারখানা একই রকম বলা চলে আর কি। দেখা যাচ্ছে যে ওনার মেয়ে শিমলাও আসে, এসে সে নিজের পছন্দ অনুযায়ী কিছু কাপড় চয়েস করে। সে চিন্তা করে যে যদি বড় সাইজের কোনো কাপড় পাই, এটা দিয়ে আমি নিজের জন্য কিছু একটা তৈরি করব। শিমলাও কিন্তু সেলাই কাজে দেশ পারদর্শী, তার একটা 5 চালিত সেলাই মেশিন রয়েছে, সেটা দিয়ে সে নিজের জামা নিজেই তৈরি করে। তো একদিন হয়েছে কি, এই যে শিমলা সে কারখানায় আসছে, আসার পর নতুন বস্তা নিয়ে আসা হয়েছে। ওই বস্তাগুলো আবার খুলে ওই বস্তার ভিতর থাকা কাপড়গুলো একটা জায়গায় স্তূপ করে রাখা হয়েছে। তো শিমলার নজর যায় একটা কাপড়ের দিকে। কাপড়ের দিকে যখন নজরটা গিয়েছে, কাপড়টা দেখে ভালো লেগে যায়। এটা অনেকটা সাদা সাদা টাইপের একটা কাপড়, একদম পিওর সাদা না।
শিমলা ওই কাপড়টা হাতে নেয়। হাতে নেয়ার পর দেখা গেল ওই কাপড়ে লাল একটা দাগ রয়েছে। তখন শিমলা মনে করে যে এটা তো থাকবেই, গার্মেন্টসে যখন কাপড়গুলো কাটা হয় দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো কোনো কালি লেগে যায়, গার্মেন্টসের কোনো কোনো রং লেগে যায়। সে চিন্তা করেছে যে এটা মনে হয় ওরকমই কিছু। সাধারণত হয় কি, শিমলা যখন কোনো কাপড়ের টুকরো নিয়ে আসে তার বাবাকে বলে। ওদিন তার বাবা ওখানে থাকলেও সে আসলে বলার প্রয়োজনীয়তা বোধ করেনি, যে সবসময় তো নেই আর কি নিজেদের কারখানা, সে ওটা নিয়ে চলে আসে। তার বাবাও খেয়াল করেনি। তো শিমলা ওটা নিয়ে কি করেছে, ঘরে ঢুকে সুন্দর করে ভাঁজ করে টেবিলের একটা পাশে রেখে দিয়েছে, যে সময় করে আমি এটা কেটে কিছু একটা বানাবো, টপ জাতীয় কিছু বানাবে আর কি, এরকম একটা প্ল্যান করেছিল। প্রথম দিন রেখে দিয়েছে, বিভিন্ন কাজের ব্যস্ততায় ওটা ওভাবে খুলে এটা যে কাটবে এরকম সময়ও পায়নি, তো ওটা ওভাবেই রেখে দিয়েছে আর কি। 2-3 দিন পর শিমলা একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে দেখে যে কেউ একজন স্বপ্নে আসছে, কিছু একটা বলতে চাচ্ছে। এই অবয়বটা একটা প্রাপ্তবয়স্ক ছেলের, অনেক সুন্দর মায়াবী চেহারা। একবার দেখলে মনে হবে যে দেখতেই থাকি শুধু। শিমলার কাছে স্বপ্নের মধ্যে মনে হচ্ছে ওই ছেলেটা ওকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু যতবারই বলতে চাচ্ছে সে কিছু বলতে পারছে না। তখন শিমলার কাছে মনে হয় যে তার ঘুমটা ভেঙে যাচ্ছে। চাইলেও সে ঘুমটাকে আর আটকে রাখতে পারছে না। সে চাচ্ছে যে ঘুমটা আরো হোক, কিন্তু মনে হচ্ছে ঘুমটা ভেঙে যাচ্ছে। তো ঘুম ভেঙে গেল। ওই রাত তো ওভাবেই চলে গেছে, ওইটা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। পরের রাত্রে সে একই স্বপ্ন দেখে যে এরকম একটা ছেলে আসছে, একই চেহারার, আগের রাত্রে যে ছেলেটাকে স্বপ্নে দেখেছিল সে আসছে, কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু শুনতে পাচ্ছে না। তার যখন ঘুম ভেঙে গেছে, পরে আবারও ঘুমিয়েছে, হয়তো বা রাত 2:30-3টার দিকে স্বপ্নটা দেখেছে। পরবর্তী যখন ঘুমিয়েছে তখন আর এই স্বপ্নটা দেখেনি। দিনভর তার মাথার মধ্যে একটা চিন্তাই ঘুরপাক খাচ্ছে, আচ্ছা যে স্বপ্নটা আমি দেখছি এটা কি অবচেতন মনে দেখছি? আর যে ছেলেটাকে দেখছি একে তো এর আগে আমি কখনো দেখি নাই, আরে আসলে কি বলতে চাচ্ছে? শিমলা যখন কলেজে গিয়েছে, কলেজে যাওয়ার পর তার এক মেয়ে বান্ধবীর কাছে বিষয়টা শেয়ার করে যে জানিস আমি না এরকম স্বপ্ন দেখতেছি। ওই মেয়েটা বলে, আরে ধুর, এসব কি দেখিস না দেখিস, তোর বিয়ের বয়স হয়েছে তো এই জন্যে এই ছেলেদেরকে স্বপ্নে দেখতেছিস, ওই মেয়েদেরকে তো স্বপ্ন দেখলি না, এইগুলো কিছুই না। তখন আবার আরেকজন বান্ধবী আসে, সেও বিষয়টা শুনে, তারাও বিষয়টাকে একদম হাসি তামাশা করেই উড়িয়ে দেয়। তারা এটা নিয়ে বেশ হাসি তামাশাই করে যে হ্যাঁ তোমার বিয়ের বয়স হয়েছে, এখন কিছু বলতে পারতেছো না, এখন স্বপ্নের কথা বলে আমাদেরকে বুঝাইতে চাচ্ছ না, তা আমাদেরকে বলিস কেন, মা বাবারে বল, তারাই বিয়ে শাদী দিয়ে দেবে। এইভাবে আর কি তারা মজা করছে, কিন্তু আসল সমস্যাটা কিন্তু কেউ ধরতে পারেনি। ওদিনকার মতো তো শিমলা কলেজ থেকে বাড়িতে চলে আসে। সেদিন রাত্রে আবারও স্বপ্নটা দেখতে থাকে। দেখে যে এই ছেলেটা এখন কথা বলছে, আর শিমলা কথা শুনতে পাচ্ছে, বুঝতেও পারছে। অথচ বিগত বেশ কয়েকবার স্বপ্ন যখন দেখেছে তখন কিন্তু এই ছেলেটা কথা বলার চেষ্টা করছিল, বলতে পারেনি, কিন্তু আজকে সে কথা বলছে। ছেলেটা বলছে যে তুমি অনেক আগে থেকে তোমার মা বাবার দিয়ে একটা তাবিজ গলায় পড়তা, এই কারণেই আমি তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না, আমি যা বলার চেষ্টা করতাম সেটাও বলতে পারতাম না। আর এটার পিছনে তাবিজটা একটা কারণ ছিল, আর যতটুকু শব্দ উচ্চারণ করতে পারতাম সেটা তোমার কান পর্যন্ত পৌঁছাতো না। তুমি আজকে যখন গোসল করতে গিয়েছিলে তখন টিউবওয়েলের পাশে গলা থেকে ওই তাবিজটা খুলে পড়ে গেছে, আর এই কারণেই আমার কথাগুলো আজ তুমি বুঝতে পারছো। তখন ওই যে অবয়বটা, ওই অবয়বটা স্বপ্নের মধ্যেই তাকে বেশ কিছু কথা বলে, যে তোমাকে আমার অনেক ভালো লেগেছে, আমি তোমার সাথে থাকতে চাই, তুমি কি আমার বন্ধু হবে? এই কথা শোনার পর শিমলা কিন্তু স্বপ্নের মধ্যেই ভাবছে, আসলেই তো আমার গলায় তো একটা তাবিজ ছিল, অনেকদিন তো সেটা ব্যবহার করছি, মা বাবা দিয়েছিল, কিন্তু কি কারণে দিয়েছিল তাও ভালো করে জানি না, পরে থাকতে বলেছে এই জন্য পরে থাকতাম। এই তাবিজ তো এখন নাই। স্বপ্নের মধ্যে কিন্তু সে গলায় হাত দিচ্ছে, দেখছে যে আসলে এই তাবিজটা তার গলায় নাই, আর সে এমনভাবে স্বপ্ন দেখছে মনে হচ্ছে এটা সে বাস্তবেই দেখছে। তো ওই ছেলেটা আবারও বলছে, তুমি কি আমার বন্ধু হবে, আমাকে কি তোমার সাথে রাখবে? এদিকে স্বপ্নের মধ্যেই শিমলা গলায় হাত দিয়ে ওই তাবিজটা খুঁজছে, দেখছে যে নাই। সে চিন্তা করলো কোথায় গেল কোথায় গেল, এরকম করতে করতে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙেও দেখে যে সে হাত দিয়ে তার গলায় ওই তাবিজটা খুঁজছে। কি দেখলো না দেখলো, গলায় তাবিজটা নাই, আসলেই তো ছিল। স্বপ্নের মধ্যে ওই অবয়বটা সে
তাবিজটা তার গলায় আর সে পরেনি। চাইলে সে পড়তে পারত, কিন্তু কি মনে করে সে আর গলায় পরেনি। সে ভাবছে যে এই ছেলেটা অবাক, আসলে কি বলল তাবিজের কথা, আমি তো ঠিক বুঝলেও ওভাবে তো অনুধাবন করতে পারতেছি না। আসলে বিষয়টা কি আমার অবচেতন মনে হচ্ছে কিনা। যেহেতু শিমলা কলেজে পড়তো, সেহেতু এডুকেটেড। স্বপ্ন কেন মানুষ দেখে, অবচেতন মনেও দেখে, এই বিষয়টা তো সে তো জানে, কিন্তু বারবার এই ছেলেটাই কেন স্বপ্নে আসছে, এই বিষয়টা সে বুঝতে পারছে না। তো যাই হোক, তাবিজটা সে আর পড়েনি। ওই দিন রাতের বেলা সে যখন ঘুমিয়েছে, তখন সেই অবয়বটা আবারও আসে। সে এসে বলে যে, কি শিমলা, আমার কথা তো বিশ্বাস করলে না। আমি বলেছিলাম না টিউবওয়েলের পাশে তাবিজটা পড়ে গেছে, পরে তো ঠিকই পেয়েছো। তখন শিমলা বলে যে, হ্যাঁ, আমি তো তাবিজটা পেয়েছি। তখন ওই ছেলেটার অবয়ব আবার বলে, তুমি তো চাইলে তাবিজটা গলায় পড়তে পারতে, কিন্তু তুমি পরোনি। আমিও চাই না তুমি ওটা পরো, কারণ তুমি যদি আবার এটা পরো, তাহলে তোমার আর আমার মাঝে আবার দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। তখন শিমলা যে স্বপ্নের ভিতরে বলে, তাবিজ পরা অবস্থায় আপনার কথা তো আমি বুঝতে পারি না কেন। তখন সেটা বলে, আসলে দেখো, আমি তো কোনো শরীরের ভেতরে নেই, আমি শুধু তোমার স্বপ্নেই আসি। তাই তুমি যদি তাবিজটা পড়ো, তাবিজটার কারণে তোমার আর আমার মাঝে একটা দেয়াল তৈরি হয়ে যায়, এই কারণেই এই সমস্যাটা হয়। এভাবে আরো বেশ কিছুটা কথাবার্তা হয় আর কি। ঘুম ভেঙে যায়। শিমলার সবকিছুই কিন্তু নর্মাল ভাবে যাচ্ছে। তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে না, অসুস্থতা বোধ হচ্ছে না, খাওয়া দাওয়া যে করছে না, বিষয়টা এরকম হচ্ছে না, একদম সবকিছু স্বাভাবিক। এদিকে হয় কি, প্রায় প্রতি রাতেই ওই ছেলেটা স্বপ্নের ভেতরে আসে, কথা চালিয়েই যাচ্ছে। বাস্তবে কিন্তু আসে না, শুধু স্বপ্নেই আসছে। এমনটা না যে ছেলেটা বাস্তবে মাঝে মাঝে আসে, বিষয়টা এরকম না। যেহেতু স্বপ্নের মধ্যে আসছে, শিমলাও প্রতিদিন কাজকর্ম শেষ করে দ্রুত ঘুমিয়ে পড়ে, যাতে করে দীর্ঘ স্বপ্ন দেখতে পারে। স্বপ্নের মধ্যে অনেকটা সময় নিয়ে ওই ছেলেটার সাথে কথা হয়। আর এই যে স্বপ্নগুলো সে দেখছে, এটা কিন্তু পরিবারের সদস্যদেরকে সে শেয়ার করেনি। শিমলার মাথায় একবারও আসে নাই যে এটা অন্য কোনো কিছু হতে পারে। যাই হোক, এরকম বেশ কিছুদিন চলছে চলছে চলছে। হঠাৎ একদিন পরিবারের সদস্যরা এই শিমলার আচার আচরণে একটা পরিবর্তন দেখে। হঠাৎ করে পরিবর্তনটা আসছে, সেটা হচ্ছে শিমলা খাবার খেতে বসেছে। তখন শিমলা তার মাকে বলছে যে, আমাকে অন্যভাবে তরকারিগুলা দিবা। সেটা কিভাবে? ভাতের প্লেট থাকবে, আর যে কয়েকটা তরকারি আছে প্রত্যেকটা আলাদা আলাদা বাটিতে তাকে সামনে দিতে হবে। আমরা অনেক সময় কি করি, ভাতের প্লেটটা নিয়ে ভাত নিয়ে কড়াই থেকে তরকারি ভাতের প্লেটে বেড়ে নেই, অথবা দেখা যাচ্ছে যে বড় একটা বাটিতে আছে, সেখান থেকে ভাতের প্লেটে বেড়ে নেই। কিন্তু না, শিমলা বলছে প্রত্যেকটা তরকারি তাকে আলাদা আলাদাভাবে ছোট ছোট বাটিতে দিতে হবে। একথা শোনার পর শিমলার মা একটু অবাক হলেও শিমলার বলার মতোই আলাদা আলাদা প্লেটে সবকিছু দিয়ে দেয়া হয়। চিন্তা করলো যে মেয়েটা মনে হয় আজকে একটু বেশি খাবে, এই জন্য এরকম বলেছে আর কি। এটা নিয়ে কিন্তু তার মা অন্য কিছু ভাবেনি। সেদিন রাতে কি হয় যে একটা অদ্ভুত ঘটনা ঘটে। শিমলা কিন্তু পায়ে নুপুর পড়তো, হেঁটে গেলে ঝনঝন ঝনঝন আওয়াজ করতো, মৃদু আওয়াজ আর কি, বেশি জোরেও না। তো রাতের বেলা তো সবাই ঘুমিয়ে আছে, শিমলার মার ঘুম ভেঙে যায়। শিমলার নুপুরের পাওয়া, মানে নুপুরের যে আওয়াজ, এটা হচ্ছে মনে হচ্ছে উঠোন থেকে শব্দটা আসছে। শিমলার মা ভাবলো, কি ব্যাপার, উঠোনে নুপুরের আওয়াজ কোত্থেকে আসে? এই চিন্তা করে সে বাইরে গিয়েছে। বাইরে গিয়ে দেখে অদ্ভুত এক দৃশ্য। শিমলা উঠোনের মধ্যে একা একা ফুটবল খেলছে, আর ফুটবলটা এমনভাবে খেলছে, যারা প্রফেশনাল ফুটবলার তারা কিন্তু এমনভাবে খেলে। তারা যখন প্র্যাকটিস করে, দেখা যাচ্ছে যে ফুটবলটা দুই পায়ে এমনভাবে তারা নিতে থাকে, এক পা থেকে ও পা, ও পা থেকে এ পা, মানে ওই ফুটবলটা মাটিতে পড়ে না, এমনভাবে ব্যালেন্স করে ফুটবলটা নিয়ে তারা প্র্যাকটিস করে। দুই হাঁটুর উপরে তারা প্র্যাকটিস করে, মাটিতে পড়ে না। কাকিও আবার বেশ ভালোভাবেই আনন্দ নিয়ে সেই গান বাজনা নাচ দেখতে থাকে। তারা এমনভাবে নাচছে যে কাকি যে তাদেরকে দেখছে এটা তারা খেয়ালই করছে না। তারা কিন্তু কাকির দিকে তাকাচ্ছে না, তারা তাদের মতো করে গান বাজনা নাচ করতে থাকে। কতক্ষণ যে এ দৃশ্য দেখেছেন কাকি, এটা অবশ্য উনি বলতে পারেন না, অনেকক্ষণই হবে। হঠাৎ করে তারা আবার যেভাবে এসেছিল সেভাবেই চলে যায়। এর কিছুক্ষণ পর কাকির মা বাবা ভাই পাশের বাড়ি থেকে চলে আসে। আসলে এই যে ঘটনাটা ঘটল, এই ঘটনাটা কাকি এবারেও পরিবারের কাউকে বললেন না। তো ওই রাত তো এভাবেই চলে গেল, কোনো সমস্যা নাই।
এরপর কাকি মাঝে মাঝেই এই দৃশ্য দেখার জন্য ওই গাছের নিচে অপেক্ষা করতেন। তবে দেখা যেত 3 দিন 4 দিন 5 দিন উনি অপেক্ষা করছেন, কিন্তু কেউ আর আসে না। দিনের বেলাতে কখনোই আসতো না। আর সন্ধ্যার পর উনি যে ওখানে বসবেন বা গভীর রাতে এখানে বসবেন, এটাও তো আসলে ওভাবে সম্ভব হতো না। রাতের বেলা উনি বাইরে বের হলেই তো মা বাবা জিজ্ঞেস করবেন। ছোট মানুষ, স্বাভাবিকভাবেই যদি ওয়াশরুমে যাওয়ারও দরকার হয়, তার মা যাবে রাতের বেলা। এজন্য ওভাবে কিন্তু আর দেখা হচ্ছে না। টানা 5-6 দিন বা এরকম একটা কাছাকাছি সময় হবে আর কি। একদিন হয় কি, কাকির নানা বাড়ি থেকে জরুরি একটা খবর আসে। তাহলে তো সবাইকে সেখানে যেতে হবে, কিন্তু কাকির বাবার কাজ থাকায় উনি যেতে পারবেন না বলে কাকির মাকে বলে দেন যে তুমি বাচ্চাদেরকে নিয়ে যাও, আমি এই কাজটা একটু গুছিয়ে নিয়ে পরে তোমাদেরকে নিয়ে আসব। এদিকে হয় কি, কাকি বলে যে না, আমি যাব না, আমি কোনোভাবেই নানা বাড়ি যাব না, আমি বাসায় থাকবো। এই তো শুরু হয়ে গেল আরেকটা সমস্যা। মেয়ে একা বাসায় থাকবেন, এখন বাড়িতে তো ওরকম কাজের লোকজন নাই, রান্না বাড়া খাওয়া দাওয়া করতে তো অসুবিধা হবে। কাকির বাবা নিজে কোনো মতে বাইরে থেকে খেয়ে নেবেন, এরকম একটা চিন্তা করেছিলেন। কিন্তু এখন কাকি একা একা থাকবেন, অসুবিধাই হতে পারে। এই চিন্তা করে কাকিকে কিন্তু বারবার বোঝানো হচ্ছিল, কিন্তু কাকি নোসরবান্দি, উনি কোনোভাবেই যাবেন না। কি আর করা, একটা পর্যায়ে কাকির বাবা বলে আচ্ছা ঠিক আছে, মেয়েটা থাকুক, আমি বাসায় একা একাই থাকবো, ও থাকলে ভালোই লাগবে, কোনো সমস্যা নেই, তোমরা যাও। এরপর কাকির মা কাকির ভাইকে নিয়ে চলে যান। কাকির কিন্তু উদ্দেশ্য ছিল রাতের বেলা ওই যে 2টো বাচ্চা, এই 2টো বাচ্চার নাচ আর গান দেখা। তো এরকম দেখবেন, এরকম একটা পরিকল্পনা, আর এজন্যই কিন্তু উনি যান নাই। তো ওই রাতে কাকি অপেক্ষা করছেন কখন ওনার বাবা ঘুমিয়ে যায়। যখন বাবা ঘুমিয়ে যায়, তখন আস্তে করে পা টিপে টিপে দরজা খুলে বের হয়ে ঠিক ওই জায়গাতে বসছেন, আম গাছের কাছাকাছি আর কি। অনেকক্ষণ বসে আছেন। তো একটা সময় পর আবার সেই ঢোল আর ঝুনঝুনির শব্দ হতে থাকে। উনিও তো খুশি, এরা আসছে এরকম একটা অবস্থা। তো ঠিক আগের মতোই ধীরে ধীরে শব্দটা বেড়ে যাচ্ছে, একই রকমভাবে গাছ থেকে নেমে আসছে। কাকিও মহা খুশি। কাকি এবার একটা জিনিস দেখতে পায়, সেটা হচ্ছে যে আগে যে কয়েকবার এসেছে গান তারা গেয়েছে, কিন্তু গানের যে শব্দ, এটা কিন্তু উনি শুনতে পান নাই। কিন্তু এবারে উনি গানের শব্দ শুনতে পাচ্ছেন। তবে এরা যে কোন ভাষায় গান গাইছে এটা বুঝতে পারছেন। এরা যে বাংলা ভাষা না এটা উনি নিশ্চিত, কিন্তু এটা যে কোন ভাষা এটা ওনার বোধগম্য হচ্ছে না। উনি এবার বেশ মহা আনন্দ নিয়ে হাতে তালি দিচ্ছেন, উনিও নাচানাচি শুরু করেছেন। তবে ওদের কাছে যান নাই, দূর থেকে নাচানাচি করছেন। ওরাও কিন্তু কাকির দিকে তাকাচ্ছে না, তারা তাদের মতো করেই গান গাচ্ছে, ঝুনঝুনি বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, নাচানাচি করছে। কাকিও তার মতো করে আনন্দ করছেন। কাকি হাতে তালি দিচ্ছেন, বাহবা দিচ্ছেন। কাকির কাছে বেশ আনন্দ লাগছে। আসলে এই যে 2টো বাচ্চা, ওদের যে পোশাক আশাক যে অসাধারণ রকমের এটাও বলা যাবে না। গ্রামের 8-10টা বাচ্চা যেভাবে পোশাক আশাক পরে, ওই বয়সী বাচ্চার আর কি ওরকমই পোশাক আশাক পরা আর কি। তবে তাদের পোশাক আশাকগুলো বেশ পরিপাটি, এই আর কি। তো এদিকে হয় কি, ওই রাতটা এভাবে পার হয়ে যায়। পরের আরেকটা দিন সন্ধ্যার পর, তখন ওনার বাবা ফেরত আসেন নাই। তখন উনি সন্ধ্যার পর ওই জায়গায় বসেছেন। এবারও কিন্তু ওই বাচ্চা 2টো নেমে আসে। একই রকমভাবে তারা নাচছে, গান গাচ্ছে, গানের শব্দ কাকি শুনতে পাচ্ছেন। কিন্তু এর মধ্যে ঘটে যায় একটা অঘটন। সেটা হচ্ছে কাকির বাবা উনি ইতোমধ্যেই বাসায় চলে আসছেন। বাসার মধ্যে ঢুকে কাকিকে খুঁজছেন, পাচ্ছেন না। চিন্তা করলো কি ব্যাপার, মেয়েটা কোথায় গেল এরকম সন্ধ্যার পরে। উনি আশেপাশে খুঁজে দেখার চেষ্টা করছিলেন। দূর থেকে উনি খেয়াল করেন আম গাছের নিচে 2টো বাচ্চা নাচানাচি করছে, ঘুরছে, আর কাকি ওদের সাথে একটু দূরে সে তার মতো করে নাচছে, হাতে তালি দিচ্ছে আর হি হি করে হাসছে। এই দৃশ্য দেখার সাথে সাথে কাকির বাবা কিন্তু যা বোঝার বুঝে গেছেন। উনি দূর থেকে বলছে, এই আকলি মামা তুই কি করিস রে, আমি আসতেছি। এই বলে যখন কাছাকাছি যাচ্ছেন, তখন এই 2টো বাচ্চা তারা ভয়ার্ত দৃষ্টি নিয়ে, মানে মনে হচ্ছে তারাই ভয় পেয়েছে, কাকির বাবার দিকে তাকিয়েছে। তাকানোর সাথে সাথে ওরা একদম বাতাসের সাথে মনে হলো মিলিয়ে গেল। আগে যেভাবে হতো ওরা গাছে উঠে গেছে, এবার কিন্তু তা হয়নি, ওরা মিলিয়ে গেল। এই মিলিয়ে যাওয়া দৃশ্য কিন্তু কাকির বাবা এবং কাকি দুজনেই দেখেছেন। তখন কাকিকে গিয়ে উনি জড়িয়ে ধরেছেন, কোলে উঠিয়ে দৌড়ে ঘরের মধ্যে নিয়ে আসছেন। নিয়ে আসার পর বলছেন যে এই তুই কি করতেছিলি, এরা কারা? তখন কাকি সব ঘটনা খুলে বলেন যে কিভাবে কি হয়েছে। তো আসলে শিমলা যে একটা অস্বাভাবিক বিষয়ের মধ্যে আছে, এটা কিন্তু তার মা বাবা আন্দাজও করতে পারেনি। তারা চিন্তা করছে শিমলা মনে হয় নেশা শিখে গেছে। শিমলা যখন কলেজে গেছে, তখন শিমলার বাবা বলছে যে শিমলা তুমি আজকে কলেজ থেকে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তো যাই হোক, শিমলার মাকে কিন্তু শিমলার বাবা বলেছিল
তুমি কিন্তু সিমলাকে এই বিষয়ে আর কিছু বলো না, আমি ওর সাথে কথা বলবো। সিমলা যখন কলেজ থেকে ফেরত এসেছে, সিমলা বাসায় আসছে, সিমলার বাবাও আসছে। তো ওই সময় হয় কি একটা বিষয়, সেটা হচ্ছে যে মাঝে মাঝে কিছু কিছু কাপড়ের বান্ডিল সিমলার বাবা বাড়িতে নিয়ে আসতো। বাড়িতে নিয়ে আসার পর বিভিন্ন জায়গায় রেখে দিত। তো কিছু কিছু কাপড়ের বান্ডিল সিমলার ঘরে রেখেছিল। তো সিমলার সাথে কথা বলার জন্য সিমলার বাবা যখন ঘরে এসেছে, তখন দেখে এই কাপড়ের বান্ডল একদম এলোমেলো করে রাখা, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। মনে হচ্ছে ইচ্ছা করে কেউ এগুলো করেছে। সিমলার বাবা এটা দেখে আবার সিমলার মায়ের কাছে গিয়ে বলছে, আচ্ছা এই কাপড়গুলো এভাবে এলোমেলো করলো কে? তখন সিমলার মা বলে যে না, আমি তো কিছু জানি না। তো যাই হোক, সিমলার মা সিমলার ঘরে এসে এই কাপড়গুলো অল্প সময়ের মধ্যে গুছিয়ে দিয়েছে। সিমলার বাবা তখন সিমলার সাথে কথা বলার প্রস্তুতি নিয়েছে। এবার দেখা যাচ্ছে সিমলা ঘরে বসে দিব্যে একটা ভদ্র মেয়ের মতো লেখাপড়া করছে। সিমলার সাথে গিয়ে সিমলার বাবা খুব নরম সুরে কথা বলছে যে, কিরে মা, এরকম এরকম শুনলাম, তুমি মেয়ে মানুষ হয়ে যদি এভাবে নেশাপানি ধরে ফেলো, সিগারেট খাও, এগুলো তো ভালো না। এটা করলে তো আমাদের সম্মান থাকবে না, বিয়ে শাদী কিভাবে দিব? তুমি আমাদের একটাই মেয়ে, তুমি এরকম কাজ করো না। তো এই কথা বলতে না বলতেই হঠাৎ করে সিমলার চোখ মুখ মনে হচ্ছে শক্ত হয়ে গেল, বেশ রাগী একটা চেহারা হয়ে গেল। একটা ভয়ঙ্কর পুরুষ কণ্ঠে বলে ওঠে, এই বেটা, আমি সিগারেট খাবো কি না খাবো এটা কি তোকে জিজ্ঞেস করে খাবো নাকি? হ্যাঁ খাইছি, তোর কি রে? আচমকা একথা শুনে সিমলার বাবা তো চমকে ওঠেন। আরে এ কি, এ কে কথা বলে? অন্য কেউ কথা বলল নাকি আশপাশ থেকে? কিন্তু না, এটা পরিষ্কার একটা ছেলেদের কণ্ঠস্বর শুনেছেন সিমলার বাবা। সিমলার বাবা কিন্তু আর কোনো কথাবার্তা না বলে ওখান থেকে বের হয়ে যান। সিমলার মাকে বলেন, সিমলার মা, বিষয়টা কিন্তু আমার কাছে স্বাভাবিক বলে মনে হচ্ছে না, এটা অস্বাভাবিক কোনো বিষয়। কারণ কণ্ঠস্বর এরকম পরিবর্তন, এটা মোটেও স্বাভাবিক কিছু না। এর পরপর সিমলার মায়েরও কাছেও অস্বাভাবিক বিষয়গুলো আস্তে আস্তে মনে হতে থাকে। এরপর সিমলার মা খুব গোপনে একজনের কাছে যায়, গিয়ে কিছু পানি পড়া নিয়ে আসে। পরদিন সিমলা যখন কলেজ থেকে বাড়িতে আসে, তখন সিমলার মা কি করে, এক গ্লাস পানি সিমলার হাতে ধরিয়ে দিয়ে বলে, মা পানিটা খাও। সিমলা তো ভদ্র মেয়ের মতো পানিটা খেয়ে নিয়েছে। এরপর ৩-৪ দিন একদম স্বাভাবিক সবকিছু, কোনো সমস্যা না। তবে সিমলার আসলে স্বপ্নের মধ্যে কিছু হচ্ছিল কিনা এগুলো কিন্তু তখনও জানা যাচ্ছিল না। এরপরে এক রাতের বেলা আর কি, সিমলার মা বাবা খাওয়া দাওয়া করেছেন, সিমলাও খেয়েছে। সিমলার মা ওই এঁঠো থালা বাসনগুলো বাইরে রাখতে গেছে। আর সিমলা কিন্তু ওর মা বাবার ঘুমানোর সাথে তার কোনো সম্পর্ক নেই, সে একটু রাত জেগে লেখাপড়া করে আর কি। আর যদিও বা সে আগে আগেই খেয়ে নেয়। সিমলার বাবা খাওয়া শেষ করে উঠেছেন, সিমলাও ঘরে চলে গেছে। তখন সিমলার বাবা শুনতে পায় সিমলার ঘর থেকে জোরে জোরে আওয়াজ আসছে, কিছু একটা শব্দ হচ্ছে। তখন সিমলার বাবা সিমলার মাকে ডাকে, ও সিমলার মা, তাড়াতাড়ি আসো তো। তখন তারা সিমলার ঘরে ঢুকে ভয়ঙ্কর একটা জিনিস দেখে সিমলা তার 2 হাত জানালার সাথে খুব শক্ত করে বাড়ি দিচ্ছে। আর এরপর কি করছে, সে যেখানে আঘাত লাগছে ওই জায়গায় কামড় দিয়ে সেখান থেকে মাংস ছুলে ফেলছে। ছুলে ফেলার পর আবার থুতু দিয়ে সেটা ফেলে দিচ্ছে। তার দাঁতে রক্ত, মুখে রক্ত, হাতে একদম রক্তারক্তি অবস্থা। তো এই জিনিসটা কিন্তু ওনারা দেখলেন। মেয়ে এরকম করছে, এটা দেখে কি কোনো মা বাবা ঠিক থাকতে পারে? এই দৃশ্য দেখার সাথে সাথে সিমলার মা চিৎকার করে মেয়েকে জড়িয়ে ধরে। সিমলার বাবাও কিন্তু মেয়েকে জড়িয়ে ধরে। সিমলার বাবা তো রেগে সিমলার 2 গালে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। 2 থাপ্পড় খেয়ে সিমলা অজ্ঞান হয়ে বিছানার উপরে পড়ে যায়। ডাক্তার ডাকা হয়, চিকিৎসা দেওয়া হয়, হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়। জায়গায় জায়গায় যে ছিলে গিয়েছিল সেখানে সেলাইও লেগেছে। সিমলার যখন জ্ঞান ফেরে, তখন সিমলার বাবা সিমলাকে বলে, এই তোর কি হয়েছে? সিমলা বলছে যে কি হয়েছে, আমি তো কিছু জানি না। মানে এমনভাবে সে কথা বলছে মনে হচ্ছে ওর কিছুই মনে নেই, এত কিছু ঘটে গেছে ও বুঝতেও পারছে না। সিমলার বাবা তখন আর কিছু না বলে সিমলার মাকে বলে যে ওকে একটু খেয়ালে রাখো, আর সিমলাকে বলে তুমি রেস্ট নাও। এরপর সিমলার বাবা রুম থেকে বেরিয়ে তাদের রুমে চলে যায়। সিমলার বাবা সিমলার মাকে বলে, তুমি আর সিমলার কাছে ঘুমাও, মেয়েটাকে একা একা রেখো না। সিমলার মা রাতে সিমলার কাছে শুয়ে পড়েছে। এদিকে সিমলার বাবা কারখানায় চলে গিয়েছিল। বাড়িতে শুধু সিমলা আর সিমলার মা ছিল। মাঝে মাঝে কাজের প্রেশার থাকলে রাতেও কাজ করতে হয়। সিমলার বাবা সে তো কারখানায় আছে, তো সিমলার মা তো সিমলার পাশে শোয়া। হঠাৎ মাঝরাতে
সে শুনতে পায় ঘরের চালের উপর কি যেন হাঁটাহাঁটি করছে। তাদের ঘর কিন্তু টিনের ছিল। টিনের চালের উপর কিছু হাঁটাহাঁটি করলে কিন্তু বোঝা যায়। তো হাঁটাহাঁটি হচ্ছে, টিনের চালের উপরে কটকট শব্দ হচ্ছে। শিমলা তাকিয়ে দেখে শিমলা বিছানায় নেই। রুম অন্ধকার থাকলেও ওই যে টিনের চাল আর দেয়ালের মাঝখানে যে গ্যাপটা থাকে, বাইরে লাইট জ্বলে তো ঘরের মধ্যে কিন্তু আলো আসে, ডিম লাইট জ্বালানো লাগে না আর কি। তখন দেখা গেল শিমলা বিছানায় নেই আর ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। রুমটার সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নাই যে সে ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে গিয়েছে, বিষয়টা এরকম না। দরজা ভেতর থেকে বন্ধ, শিমলা নাই। লাইট জ্বালিয়ে শিমলাকে খুঁজছে ঘরের মধ্যে, কোথাও পাওয়া যাচ্ছে না। এরপর উনি দরজা খুলে বাইরে বের হয়েছেন। বাইরে যখন বের হয়েছেন দেখেন উঠানেও কেউ নাই। চালের উপরে এরকম শব্দ হচ্ছে। এই শব্দটা কোত্থেকে আসছে, কে করছে? এটা দেখার জন্য উঠানে গিয়ে যখন ঘরের চালের দিকে তাকিয়েছেন, উনি দেখেন ভয়ঙ্কর একটা দৃশ্য। একটা ছেলে মানুষ যেভাবে বসে থাকে চালের উপর, শিমলা দিব্যি চালের উপর সেভাবে বসে আছে আর বসে বসে সিগারেট খাচ্ছে। সে যখন সিগারেটের টান দিচ্ছে, এক টানে একটা সিগারেটের অর্ধেক খাওয়া হয়ে যাচ্ছে। আরো কিছু সিগারেট আছে, সে একটা সিগারেট 2 টানে শেষ করে। আর শেষ করতে করতেই ওই সিগারেটের আগুন দিয়ে আরেকটা সিগারেট জ্বালায়। আর তার মা যখন শিমলার দিকে তাকিয়েছে, এই দৃশ্য দেখে তো শিমলার মা ভয় পেয়ে গেছে। শিমলাও খেয়াল করেছে যে তার মা তাকে দেখেছে। শিমলা তখন দাঁত বের করে এমন অট্টহাসি দিচ্ছে, কিন্তু সেই অট্টহাসির কোনো শব্দ হচ্ছে না। মনে হচ্ছে তার মাকে দেখে ইচ্ছা করে সেইভাবে হাসছে। শিমলার মা এটা দেখে তো জ্ঞান হারিয়ে উঠোনে পড়ে যায়। এদিকে হয় কি, শিমলার বাবার কাজ শেষ হয়ে গিয়েছে, সে বাড়িতে ফেরত আসছে। ওই সময় আল্লাহর কি ইচ্ছা, ওই সময় সে ফেরত আসছে। এসে দেখে যে শিমলার মা উঠোনে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে কিন্তু প্রথমে খেয়াল করে নাই চালের উপর কেউ আছে কিনা। সে দ্রুত গিয়ে শিমলার মাকে ধরেছে, দ্রুত মাথাটা কোলের উপর নিয়েছে। সে মুখের 2 পাশে মৃদু চড় দিচ্ছে যাতে করে জ্ঞানটা ফেরত আসে, আর বলছে, ও শিমলার মা, ও শিমলার মা, কি হয়েছে? তখন হঠাৎ করে চালের উপরে মনে হচ্ছে কেউ চড় দিচ্ছে। ইচ্ছা করে যদি কেউ টিনের চালের উপরে চড় দিতে থাকে, কেমন শব্দ হয়? ওরকম শব্দ। এই শব্দ শুনে যখন শিমলার বাবা চালের উপরে তাকিয়েছে, তখন দেখে শিমলা চালের উপর বসে আছে, সিগারেট খাচ্ছে। আর তখন শিমলা তার বাবার উদ্দেশ্যে কথা বলতে থাকে, ভয়ঙ্কর এক পুরুষালী কণ্ঠে বলতে থাকে, এই বেটা শোন, ওকে আমার থেকে দূরে রাখার চেষ্টা করবি না ভুলেও। আমি ওর সাথে থাকবো, না হলে ওকে নিয়ে যাব। এইটা শোনার পর শিমলার বাবা তো আরো মারাত্মক ভয় পেয়ে যান। এদিকে সেম কথা আবারও বলতে থাকে যে ওকে আমার থেকে আলাদা করার চেষ্টা করবি না, ফলাফল কিন্তু ভালো হবে না। তখনও কিন্তু সিগারেট খেয়েই যাচ্ছে। তখন আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে শিমলা কি করলো, ওই চালের উপর থেকে এক লাফ দিল। এক লাফ দিয়ে উঠোনের উপর দাঁড়িয়ে গেল। ঠিক এমন জায়গায় দাঁড়িয়েছে যেটা হচ্ছে শিমলার মা তো শুয়ে পড়েছিল উঠোনে আর কি, অজ্ঞান হয়ে। তার মায়ের পায়ের দিকটাতে এসে দাঁড়িয়েছে। সাধারণত কেউ যদি উপর থেকে লাফ দেয়, লাফ দেওয়ার পর কিন্তু সে বসে পড়ে, কিন্তু মনে হলো সে লাফ দেওয়ার পর মোটেও ঝুঁকে পড়ে নাই, একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। তখন শিমলার বাবা তো বুঝতে পারলো, সর্বনাশ, এ তো জিন ঘটিত সমস্যা খুব ভালোভাবেই শুরু হয়েছে। শিমলার বাবা তখন শিমলার মাকে ধরে ঘরে চলে যায়। ওই রাতে শিমলা কি করেছে না করেছে এই বিষয়ে শিমলার বাবা আর কোনো চিন্তাই করতে পারেনি। শিমলার মার জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করছে। উনি বুঝতে পারছে এখন শিমলার কাছে গেলে লাভ হবে না, বাসায় অন্য কোনো লোকজনও নাই, আর এই বিষয়টা বেশি জানাজানিও করা যাবে না। জানাজানি হলে এলাকায় ছড়িয়ে যাবে শিমলাকে জিনে ধরেছে। তখন তো মেয়েটাকে নিয়ে অনেক ধরনের কানাঘুষা শুরু হবে, বিয়ে দিতে সমস্যা হবে। উনি বুঝতে পেরেছিলেন ওনার টুকটাক যতটুকু অভিজ্ঞতা আছে যে শিমলা একাই ঘরে চলে যাবে। তো হয়েছিল তাই। পরবর্তীতে ওনার বাবা বুঝতে পেরেছিলেন যে শিমলা ঘরেই আছে। পরের দিন শিমলার বাবা মসজিদের হুজুরের কাছে গিয়ে সব কথা খুলে বলেন। তো
শিমলা সেই আবার ভয়ঙ্কর একটা পুরুষালী কণ্ঠে বলে ওঠে, এই বেটা, আমি মা না, বাবা বল, বাবা। হুজুর তখন শিমলার ভিতরে থাকালি জিনটাকে বলে, বুঝতে পারছি, আচ্ছা বলো তো, তুমি শিমলাটাকে কেন কষ্ট দিচ্ছ? ও তোমার কি ক্ষতি করছে? তখন শিমলার ভেতর থেকে ওই জিনটা বলছে, এত কথা তোকে কেন বলবো, তোর সাথে তো এসব বিষয় নিয়ে কোনো আলোচনা করব না, তুই চলে যা, তোর সাথে আমি শত্রুতা সৃষ্টি করতে চাই না। এই কথা শোনার পর হুজুর তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে একটা বোতল বের করেছেন। ওই বোতলে সম্ভবত জমজমের পানি ছিল, নিশ্চিত না, তবে মনে হয় জমজমের পানি ছিল আর কি, এমনটা জানিয়েছেন। তো হুজুর কি করেছেন, ওই পানি শিমলা যেখানে বসা ছিল শিমলার গায়ে কিন্তু ছিটান নাই, তার চতুর্দিকে ছিটিয়ে দিয়েছেন, মানে একটা বৃত্তাকারে ছিটিয়ে দিয়েছেন আর কি। তখন ওই হুজুর ওই জিনটাকে বলতে থাকে, এখন বলতো তুই কে, ওকে কেন কষ্ট দিচ্ছিস? ওই জিনটা এসবের কোনো কথার উত্তর না দিয়ে বলছে, তুই কিছুই করতে পারবি না, আমি কে সেটা তোকে কেন বলবো? তখন হুজুর বলছে, তোকে যেটা বলছি সেটা বল, শিমলা ও তোর কি ক্ষতি করেছে, তুই কেন ওকে ধরেছিস? তখন এই কথার উত্তর না দিয়ে জিনটা বলে, এত কথার উত্তর আমি দেব না, আমি ওকে নিয়ে যাব, আর এত কথা বলার সময়ও আমার নাই। আর শিমলা নিজেই অনুমতি দিয়েছে ওর সাথে থাকার, ওর শরীরে ঢোকার অনুমতি ওই দিয়েছে। যখন কেউ তার শরীরের ভেতরে থাকার অনুমতি সে নিজে থেকেই দিয়ে দেয়, তখন কিন্তু তাকে সহজে ছাড়ানো যায় না, এটা কিন্তু তুই নিজেও জানিস। আমি কিন্তু জোর করে ওর কাছে আসি নাই, ও নিজে থেকে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি তো এখন যাব না, তুই আমাকে তাড়াতে পারবি না। ও নিজের ইচ্ছায় ওর শরীরের অংশ আমাকে দিয়ে দিয়েছে, আমার সঙ্গ ও পছন্দ করে, আমি ওর সঙ্গ পছন্দ করি, তুই বেটা মাঝখানে হাড্ডি হয়ে আসিস কেন, যা ভাগ এখান থেকে। এদিকে এই হুজুর কিন্তু বুঝতে পারছেন না যে ঠিক আছে একটা জিন আসতে পারে, কিন্তু আসার পেছনে কোন বিষয়টা আসলে কাজ করেছে। তখন হুজুর বলেন শিমলার মা বাবাকে আর কি, দেখেন আমি বুঝতে পারছি যে এই জিনটা সে শিমলার শরীরে শিমলার ইচ্ছাতে থাকছে, সুতরাং একে সহজে তাড়ানো সম্ভব হবে না। যে নিজের ইচ্ছায় তার শরীর ব্যবহারের অনুমতি দেয় তাকে কিন্তু সহজে তদবির দিয়ে ভালো করা যায় না। এখন এই বিষয়টা অনেক কঠিন হয়ে গেছে, এটা আমার সাধ্যের বাইরে, আমাকে ক্ষমা করবেন। এই বলে হুজুর চলে যান। এদিকে হুজুর কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট না করে চলে গেলেন। এখন কি হবে? শিমলার বাবা কিন্তু অনেক ভেঙে পড়েন, তার একটাই মেয়ে, কি করবেন না করবেন বুঝতে পারছেন না। তখন শিমলার যিনি মা শিমলার বাবাকে বলেন, তুমি একটা কাজ করো, আমার ভাইকে খবর দাও, মানে শিমলার মামাকে খবর দেওয়ার কথা বলেছে। শিমলার মামার কিছু মানুষদের সাথে সম্পর্ক রয়েছে যারা এই টাইপের কাজ জানেন বা রাকি আর কি, এই টাইপের লোকদের সাথে পরিচয় আছে। তো আরও একটা কারণে তাকে খবর দিতে বলা হয়েছিল, কারণ শিমলাকে সামলানো যাচ্ছিল না। ওই বাড়িতে পুরুষ লোক বলতে শিমলার বাবা, সেও তো সবসময় থাকে না। তাকে যখন খবর দেয়া হয়, শিমলার মামা আর শিমলার একটা ছোট মামাতো ভাই আছে অল্প বয়স্ক, তো তারা চলে আসেন। তো চলে আসার পর দেখেন এই অবস্থা। তখন শিমলার মামার পরিচিত একজন ব্যক্তি যার বাড়ি হচ্ছে সিলেটে, উনি বেশ বড় মাপের একজন হুজুর, তো ওনার কাছে যাবার জন্য পরিকল্পনা করেন। সেই অনুযায়ী শিমলার বাবা এবং শিমলার মামা সেখানে যান। হুজুরকে সব কথা খুলে বলা হয়। তখন হুজুর বলেন যে দেখেন আমি এভাবে কোনো রোগীর বাড়িতে যাই না, রোগীকে নিয়ে আসতে হবে, রোগীকে যদি নিয়ে আসেন তাহলে আমি চেষ্টা করতে পারি আল্লাহর ইচ্ছায়, আমার পক্ষে রোগীর বাড়িতে যাওয়া সম্ভব না, আমার কাছে অনেক রোগী আসে, আমি যদি কারো বাড়িতে যাই তাহলে যারা আসে দূর দূরান্ত থেকে অনেকেই মোবাইল ফোন ব্যবহার করেন না, তারা জানেন যে আমি সবসময় বাড়িতেই থাকি, দূর দূরান্ত থেকে লোকজন আসলে তখন কি হবে? আর অনেক রোগীর অবস্থা খুবই সিরিয়াস থাকে, তাদের কিন্তু অপেক্ষা করানোর মতো সময়ও থাকে না, এই জন্য আমি কোথাও যেতে পারবো না, মেয়েটাকে নিয়ে আসেন। এই কথা শোনার পর ওনারা আবার বাড়িতে চলে আসেন। এরপর শিমলাকে নিয়ে যাবেন এরকম পরিকল্পনাই করা হয়। এদিকে শিমলার কলেজে যাওয়া কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ কলেজে গিয়ে যদি সে এরকম সমস্যা করে তাহলে তো চারদিকে বিষয়টা ছড়িয়ে যাবে আর কি, একদম মাখামাখি হয়ে যাবে বিষয়টা, মানুষজন জেনে যাবে। ওনারা চাচ্ছিলেন না বিষয়টা মানুষজন জানুক, এর মধ্যেই বিষয়টা সমাধান করে ফেলতে। এদিকে সিলেটের সেই হুজুরের কাছে যাবার প্রস্তুতি ওনারা নিচ্ছেন। শিমলাকে খাবার দিলে শিমলা কখনো খায়, কখনো খায় না, কখনো অর্ধেক খায়, কখনো পুরোটা খায়, কখনো কিছুই খায় না, এমনও হয় কিন্তু।
এদিকে ওনারা তো খুব চিন্তায় থাকাটা স্বাভাবিক। যাই হোক, হুজুর যিনি ছিলেন আর কি, যিনি বলেছেন যে আসবেন না আর কি কারো বাড়িতে, তো সিমলাকে ঠিকঠাক মতোই নিয়ে যাওয়া হয়। যাওয়ার পথে খুব বেশি আসলে সমস্যা হয়েছে এটাও বলা মুশকিল, তবে যাওয়ার সময় কিছুটা চিৎকার চেঁচামেচি করেছিল, যেটা হয় আর কি স্বাভাবিকভাবেই। তবে নিতে নিতে আরেকটা ঘটনা ঘটে। এই ঘটনাটা বেশ মারাত্মক। তা হচ্ছে, হঠাৎ করে সিমলা মোচড়াতে থাকে। মোচড়াতে এমন একটা অবস্থা হয়, সে বাঁকা হয়ে যায়। তার শরীরটা আর সোজা হচ্ছে না। আরবি অক্ষর বা আলিফ বা যেরকম, তার শরীরটা অনেকটা ওই রকম হয়ে যায়। এদিকে কোনোভাবে সিমলাকে সোজা করা যাচ্ছে না। সিমলা যখন মোচড়াতে ছিল, মনে হচ্ছে তার হাড়গুলো কটমট করছে, মানে হাড়গুলো ভেঙে যাচ্ছে। তো ওই অবস্থাতেই তাকে তো নিয়ে যাওয়া হয়েছে, আর নিয়ে যাওয়া হয়েছে একটা মাইক্রো রিজার্ভ করে আর কি। সে এরকম করছে, বাঁকা হয়ে আছে, কোনোভাবেই তাকে কিন্তু সোজা করা যায় নাই। যখন সিমলাকে নিয়ে যাওয়া হয়, তখন হুজুর এটা দেখেছেন। হুজুর দেখেই বলেন যে মেয়েটাকে ঘরে নিয়ে যান। সিমলার মামা আর বাবা আসেন, সিমলার মাকে বাইরে রাখা হয়। হুজুরের নির্দিষ্ট একটা ঘরে যখন সিমলাকে নিয়ে যাওয়া হয়, হুজুর কি করেছেন, একটু পানি ছিটিয়ে দিয়েছেন। পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে সিমলা আবার মোচড়ামোচড়ি শুরু করেছে। আবার হাড়ে কটকট শব্দ হচ্ছে, আর সিমলার বডিটা একদম সোজা হয়ে গেছে। মানে সিমলা এখন একদম স্বাভাবিক, তার বডির যে স্বাভাবিক সেই ওরকম শেপে চলে এসছে। এরপর সিমলার বাবাকে ওই হুজুর বলেন যে আপনি আমার বাসার পেছনে যান, গিয়ে দেখেন একটা জবা গাছ আছে। এই জবা গাছে একই সাথে লাল এবং সাদা জবা ধরে। ওখানে গিয়ে দুটো ফুল দেখবেন, একটা সাদা জবা, আরেকটা হচ্ছে লাল জবা, মানে রক্ত জবা। এই দুটো ফুল আপনি এক নিঃশ্বাসে ছিঁড়ে আমার কাছে নিয়ে আসেন। তো উনি সেখানে যান, গিয়ে দেখেন সত্যি ওই গাছে অন্য কোনো জবা ফুল নাই, এমনকি কোনো কড়িও নাই। যখন জবা ফুল ফোটে তখন দেখা যাচ্ছে আরও অনেক কড়ি থাকে ফুলের, যেখান থেকে পরবর্তীতে আবার পূর্ণ একটা ফুল বিকশিত হবে আর কি। এমন কিছুই নেই। যাই হোক, এটা দেখে উনি অবাক হয়েছেন। ফুল দুটো উনি এক নিঃশ্বাসে ছিঁড়ে হুজুরের কাছে নিয়ে এসেছেন। এরপর সিমলাকে একটা বৃত্তের মধ্যে বসিয়ে দেয়া হয়। ওখানে বসার পর হুজুর উনি ওনার মতো করে লুকিয়া করেছেন। ওখানে ছিলেন শুধু ওই মেয়েটা, অর্থাৎ সিমলা আর হুজুর। অন্যদেরকে তখন ঘর থেকে বাইরে বের করে দেয়া হয়। প্রায় 1 ঘন্টার মতো এরকম চলে। এরপর হুজুর ভেতরে সবাইকে ডাকেন, সবাই ভেতরে আসে। দেখা যাচ্ছে যে সিমলা বসে আছে, মোটামুটি তখন স্বাভাবিক, একদম স্বাভাবিক আর কি। ক্লান্তি আছে, যেহেতু দীর্ঘ একটা জার্নি করে আসে, শরীরের উপর একটা ধকল গিয়েছে, যে মুচড়ামুচড়ি করেছে, শরীরের হাড়ে একটা ক্ষতি হয়েছে, এটার একটা ধকল তার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠেছে। হুজুর তখন বেশ কিছু কথা বলেন। তা হচ্ছে যে সিমলার উপর যে জিনটা আছর করেছে, এটা মূলত একটা আশিক জিন। এই আশিক জিন অদ্ভুত একটা কাপড়ের মাধ্যমে চলে এসেছে। এই কাপড়টা কোথা থেকে এসেছে এটা হুজুর বলতে পারেননি বা বলেননি। ওই কাপড়টা যখন সিমলা টাচ করেছে, এর মাধ্যম দিয়ে ওই জিনের সাথে একটা সম্পর্ক হয়ে যায়, আর এরপর থেকেই ওই জিনটা তার স্বপ্নের মধ্যে আসতে শুরু করে। এরপর যেটা হয়, সিমলা নিজের ইচ্ছায় ওই জিনটাকে সিমলার শরীর ব্যবহার করার অনুমতি দিয়েছে। আর এই কারণে এমন একটা কানেকশন তৈরি হয়ে গেছে ওই আশিক জিনের সাথে সিমলার, যে এখন যদি ওই জিনটাকে বন্দি করা হয় বা হত্যা করা হয়, তাহলে এর একটা মারাত্মক প্রভাব সিমলার শরীরের উপরে পড়বে, সে মারাও যেতে পারে। আর হুজুর জানান যে উনি ওনার পালিত জিনদের সাথে কথা বলেছেন, সেই জিনটাকে হাজির করে সেই জিনের সাথেও কথা বলেছেন। এই জিনটাকে আসলে এখন বন্দি করা বা হত্যা করা সম্ভব নয়। যদি হত্যা করা হয়, বন্দি করা হয়, সিমলা মারা যাবে। এমনটা না যে অন্য কোনো জিন এসে মেরে ফেলবে, ওই জিনটা সিমলার শরীরে এমন কিছু করে দিয়ে রেখেছে যে যদি ওই জিনটাকে কোনো ক্ষয়ক্ষতি করা হয়, তাহলে এর প্রভাব মারাত্মকভাবে সিমলার উপর এসে পড়বে। তবে হুজুর এতটুকু সমাধানে এসেছেন যে ওই জিনটা সিমলার শরীরে আর ঢুকবে না, সিমলা স্বাভাবিকভাবেই জীবনযাপন করবে। তবে শর্ত একটাই, সিমলার কখনো বিয়ে হবে না, এটা হতে দেবে না বা এটা হবেও না। তখন হুজুর বলে দেন যে এটা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ সিমলা যদি নিজের ইচ্ছায় ওই জিনটাকে তার শরীর ব্যবহারের অনুমতি না দিত, তাহলে কিন্তু এই সমস্যার সমাধানটা অনেক সহজ হতো। কিন্তু এটা হয়নি, সিমলা না বুঝেই এই কাজটি করে ফেলেছে, যার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়ে গেছে। এখন এটার সমাধান একটাই, সিমলা বেঁচে থাকবে, সিমলা স্বাভাবিক থাকবে, তবে তার কোনো বিয়ে হবে না। এটাই সমাধান, এছাড়া আর কোনো সমাধান নেই। এই কথা শোনার পর সিমলার মা, বাবা, ওনার মামা খুব একটা দীর্ঘশ্বাস ফেলেন যে একটা মেয়ে এভাবে পুরো জীবনটা পার করে ফেলবে। হুজুর বলেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা চাইতো অনেক কিছু সম্ভব, তবে এটা চিকিৎসা বিদ্যায় সহজে ভালো হবে না, এটা একদম তার সাধ্যের বাইরে। এটা ওই হুজুর জানিয়ে দেন আর কি। তো ওখান থেকে সিমলাকে নিয়ে আসা হয়। জিনটা সম্পর্কে আর বিস্তারিত কিছু হুজুর জানান নাই। তো ঘটনা 2016 সাল থেকে শুরু, এখন 2026 সাল।
শিমলার বর্তমান বয়স প্রায় 29 বছর। শিমলা দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দরী। তার বিয়ে শাদির প্রস্তাব আসে, ছেলেপক্ষ দেখে যায়, কিন্তু দেখে যাওয়ার পর আর যোগাযোগ করে না। পাত্রপক্ষ অর্থাৎ শিমলার বাবা কুদ্দুস সাহেব যখন ওই পাত্রপক্ষের সাথে যোগাযোগ করেন, তখন পাত্রপক্ষ জানিয়ে দেয় যে শিমলাকে দেখে তাদের পছন্দ হয়নি, অথচ পছন্দ না করার মতো মেয়ে সে না। এভাবেই চলছে 2016 সাল থেকে আজ 2026 সাল। শিমলার এখনো বিয়ে হয়নি। শিমলা তার আচার আচরণে কখনো অস্বাভাবিকতা প্রকাশ করেনি, বা মানুষও তার এখন পর্যন্ত অস্বাভাবিকতা দেখেনি, বিশেষ করে হুজুরের কাছ থেকে আসার পর। কিন্তু এভাবেই চলছে। বিয়ে হবে না জেনেও কিন্তু শিমলার মা বাবা বসে নাই। তারা কিন্তু তাদের জায়গা থেকে চেষ্টা করলেও ফলাফল ওই একই হয়। পরবর্তীতে তারা না করে দেন যে শিমলাকে দেখে তাদের পছন্দ হয়নি। এভাবেই চলছে, এখনো চলছে। শিমলার জন্য আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে দোয়া রইল, আল্লাহ তাআলা তার এই সমস্যাটাকে দূর করে দিন। আপনারা সবাই দোয়া করবেন, কারণ এই জীবন একটা ভয়ঙ্কর অভিশপ্ত জীবন। এভাবে একটা সময় পর্যন্ত চলা যায়। পরবর্তীতে শিমলার মা বাবা যখন থাকবেন না এই পৃথিবীতে, শিমলা অনেক একা হয়ে যাবেন, কারণ তার তো অন্য কোনো ভাই বোন নেই। আর একা একটা মেয়ের জীবন ধারণ করা এই সমাজে কতটা যে কঠিন, এটা কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। আল্লাহ তাআলা শিমলার এই সমস্যাটাকে দূর করে দিন, সে যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। আমরা সেই দোয়াই করব। ধন্যবাদ জানাচ্ছি সুভাষ ভাইকে আপনার পাঠানো দুটি ঘটনার জন্য। প্রথম ঘটনা তো আমরা শুনলাম, শিমলার ঘটনাও শুনলাম। তো প্রিয় লিসেনার্স, আপনারা যারা ধৈর্য ধরে পুরো এপিসোডটি শুনেছেন, আপনাদের জন্য ধন্যবাদ এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, নিরাপদে রাখুন। যখন কোনো বিষয় সন্দেহজনক মনে হবে, যে এমন কোনো বিষয় যেটার মধ্যে এমন কোনো সন্দেহজনক জিনিস রয়েছে, সেই জিনিসটা আমরা হাত দেব না। যদিও বা এটা সবসময় বোঝা সম্ভব নয়। স্পেশালি এমন কোনো জিনিস মাটির নিচ থেকে তোলা হয়েছে, অনেক পুরনো কোনো জিনিস যেটার মুখ আটকানো রয়েছে, এই জিনিসগুলো খুলতে যাওয়া মোটেও উচিত নয়। তাতে করে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এরপর আমরা নিজেরাও ভুল এমন কিছু কাজ করে ফেলি যেটা মোটেও উচিত নয়। যেমন কোনো একটা জাদুর নকশা, কারোর উপর জাদু করা হয়েছে, এই নকশাটা আমরা হাত দিয়ে ধরে ফেলি, এটা কিন্তু মোটেও উচিত নয়। এটা অবশ্যই হাতে কোনো আবরণ বা হাতে কোনো পলিথিন ঢুকিয়ে নিয়ে তারপর ধরতে হবে, বা কোনো গ্লাভস পরে নিয়ে তারপর ধরতে হবে। তাছাড়া কিন্তু এটা ধরা উচিত নয়। এতে করে এটার একটা মারাত্মক প্রভাব তা কিন্তু ওই ব্যক্তির উপর পড়ে যায়। এরপর আমরা কি করি, কোনো তাবিজ পেয়েছি, তাবিজটা খুলে ফেলি, খুলে দেখি ভেতরে কি আছে। এভাবে কিন্তু তাবিজ খোলা উচিত নয়। এভাবে তাবিজ খুললেও কিন্তু ক্ষতি হতে পারে, আশেপাশে থাকা ব্যক্তিদেরও ক্ষতি হতে পারে। একটা নির্দিষ্ট পদ্ধতিতে রুকিয়া করে এই তাবিজের কার্যকারিতা ধ্বংস করতে হয়। এটা কিন্তু যারা এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে জেনে নিতে হবে, বা তাদের কাছে নিয়ে গিয়ে এগুলো ধ্বংস করতে হবে। এগুলো নিজের হাত দিয়ে হুট করে ধরা মোটেও উচিত নয়। আরেকটি কথা না বললেই নয়, আমার মনে হয় এই বিষয়টা আমাদের সবারই জানা প্রয়োজন। আমরা দেখতে পাই আশেপাশে অনেক রুকিয়া সেন্টার অনলাইনে বিজ্ঞাপন হচ্ছে, বিভিন্ন জায়গায় সাইনবোর্ড টানানো হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গায় গিয়ে বহু টাকা নষ্ট হয়ে যাচ্ছে, তেমন কোনো ফলাফল হচ্ছে না। সাময়িক ফলাফল হচ্ছে, কিন্তু স্থায়ী সমস্যার সমাধান হচ্ছে না। আবার দেখা যাচ্ছে প্রত্যেকটা সেশনে কিন্তু মোটা অঙ্কের টাকাও চলে যাচ্ছে। আবার যারা রুকিয়া সেন্টারগুলো পরিচালনা করছেন তারা বলছেন তারা সম্পূর্ণ শরিয়া ভিত্তিতে রুকিয়া করে থাকেন। কোরআন হাদিসের আলোকে তারা ঝাড়ফুঁক করে থাকেন। ঝাড়ফুঁক করা সুন্নত, তাবিজ ঝুলানো যাবে না, তাবিজ ঝুলানো শিরক, এগুলো কিন্তু বলছেন। তারপরও কেন সমাধান হচ্ছে না? কেন খুব অল্প সংখ্যক মানুষ এটা থেকে কোনো একটা রেজাল্ট পাচ্ছেন, আবার দীর্ঘ সংখ্যক মানুষ এটা থেকে কোনো ফলাফল পাচ্ছেন না? এটা নিয়ে যতটুকু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি, আমার বোঝা কিন্তু ভুল হতে পারে। তা হচ্ছে যে একটা সময় যারা রাকি ছিলেন, যারা রুকিয়া করতেন, আপনারা প্রিয় লিসেনার্স খেয়াল করবেন, তারা যখন রুকিয়া করতেন বা জিন ঘটিত রোগের কোনো একটা সমাধান দিতেন বা সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতেন, ওনারা কিন্তু কখনোই বলতেন না যে আমি এই চিকিৎসাটা করে দিব, এত টাকা দিতে হবে, আমার ফিজ এত টাকা, এগুলো বলতেন না। কাজ শেষ হওয়ার পর কেউ কখনো টাকা নিতেন, কেউ নিতেন না। কারণ হচ্ছে যে এই ধরনের আধ্যাত্মিক চিকিৎসা করার পর সমাধান হবে কি হবে না এটা তো নিশ্চিতভাবে বলা যায় না। কারণ এটা জাগতিক কোনো ট্রিটমেন্টের মতো না। কোনো একজন ডক্টরের কাছে গেলাম, ডক্টরের কাছে যাবার পর ডক্টর রোগী দেখলেন, একটা ফি নিলেন, এটা উনি নিতেই পারেন, কারণ এটা একটা জাগতিক চিকিৎসা। কিন্তু আধ্যাত্মিক চিকিৎসার সাথে রুহের একটা শক্তির প্রয়োজন হয়, তার কলবের একটা শক্তির প্রয়োজন হয়।
তার কলবের মধ্যে রুহানি ফ্রিকোয়েন্সির পরিমাণ কত তার একটা ব্যাপার থাকে এর সাথে জড়িত। যিনি চিকিৎসা করবেন তিনি কিন্তু তার একটা আধ্যাত্মিক ক্ষমতা থাকতে হবে। তিনি আমল করে একজন ওস্তাদের সান্নিধ্যে থেকে এই জিনিসগুলো শিখবেন। আর যারা সত্যিকারের, একদম সত্যিকারের যারা রুকিয়া করেন, তাদেরকে চেনার একটা উপায় হচ্ছে ওনারা কখনোই শুরুতে বলবেন না যে আমাকে এত টাকা দিতে হবে। আপনি যখন সুস্থ হবেন খুশি হয়ে যেটা দিবেন, বা সুস্থ না হলেও আপনি যেহেতু একজনের কাছ থেকে একটা সার্ভিস নিয়েছেন, আপনি খুশি হয়ে যদি 1 টাকাও দেন, উনি সেদিকে তাকাবেও না। উনি জাস্ট নিয়ে রেখে দেবে। উনি বলবেনও না যে আমি এত দূর থেকে এসেছি, আমার পথ খরচটাও তো দিলেন না, এটাও বলবে না। যদি এটা বলে থাকেন তাহলে বুঝতে হবে যে উনি আসলে রুহানি শক্তিতে দুর্বল। ওনার দ্বারা আপনার সমাধান কতটুকু হবে, অন্তত কুরআন সুন্নাহ অনুযায়ী কতটুকু হবে, এটা বলা মুশকিল। এমন বহু মানুষের কথা আমরা শুনব যে যারা আধ্যাত্মিকভাবে ট্রিটমেন্ট করেছেন, এ ধরনের সমস্যাগুলোর সমাধান করেছেন, তারা একটা টাকাও নেননি। বহু দূর দূরান্ত থেকে আসছেন, কোনো ধরনের কোনো টাকা ছাড়াই আবার চলে গেছেন। জোর করে দিলে শুধু পথ খরচটুকু নিয়েছেন। অথচ আমরা এখন দেখতে পাচ্ছি কারো চিকিৎসা ফি বা সেশন ফি 8,000, 10,000, 5,000, আরও কমও আছে, আরও বেশিও আছে। তাহলে এক একটা সেশনে আমরা যেই ফিগুলো দিচ্ছি, আমি জানি হয়তোবা যারা এ ধরনের রাকি আছেন বা রুকিয়া সেন্টারের সাথে জড়িত আছেন, আমার এই কথা শোনার পর অনেকেই আমার উপর ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে যাবেন। কিন্তু আপনার বুকে হাত দিয়ে বলুন তো যে এভাবে আধ্যাত্মিক চিকিৎসাগুলো হয়? রুহানি চিকিৎসাগুলো হয়? হয় না। এর ফলে যারা এইভাবে রুকিয়া করছেন ওনারা নিজেরাই কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছেন। কেননা এইভাবে চিকিৎসা করার ফলে দেখা যাচ্ছে ওনাদের যে নিরাপত্তা বলয়, যে প্রতিরক্ষা বলয়টা রয়েছে, এটা নিজেরাই আস্তে আস্তে দুর্বল করে ফেলছেন। ওনারা চিন্তা করছেন আমাদের তো কিছু হচ্ছে না। হ্যাঁ, হবে, একটা সময় গিয়ে হবে। কেননা কোনো একটা বিল্ডিংয়ে যদি একটা ইট খুলে যায়, পুরো বিল্ডিংটা কিন্তু ধসে পড়ে না। আস্তে 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 সম্পূর্ণ বিল্ডিংয়ের ইট যখন খুলে যায়, আস্তে আস্তে পিলারগুলো যখন দুর্বল হয়ে যায়, এরপরে গিয়ে ধসে পড়ে। একই রকমভাবে কোনো মানুষ যখন এই ধরনের রোগের ট্রিটমেন্টগুলো করছে, তারা চুক্তি করে টাকা নিচ্ছেন, ভালো হোক না হোক তাকে টাকা দিতে হবে। তো এভাবে চিকিৎসাগুলো তারা করছেন, আস্তে আস্তে তারা তাদের নিরাপত্তা বলয়কে দুর্বল করছেন। আর এই যে এগুলোর একটা প্রভাব, এই প্রভাবগুলো কিন্তু একবারে এসে লাগে না। যদি জিনারা ক্ষতি করার চেষ্টা করে তারা কিন্তু সাথে সাথে করবে না। আস্তে আস্তে তারা দেখবে যে নিরাপত্তা বলয়ের অবস্থা কি। যখন পরিপূর্ণভাবে একটা নিরাপত্তা বলয় দুর্বল হয়ে পড়বে বা এমন একটা পর্যায়ে পৌঁছাবে, তখন গিয়ে আক্রমণ করাটা সহজ হয়ে যায়। তখন আক্রমণ করলে এই ব্যক্তি আর কোনো প্রতিরোধ বলয় তৈরি করতে পারবেন না, কারণ তার রুহানি শক্তি একদম শেষ হয়ে গেছে। মানুষের কাছ থেকে টাকা নিতে নিতে তার নৈতিক অবক্ষয় হয়ে গেছে, যা তিনি নিজেও বুঝতে পারেননি। তখন তাকে জিনেরা কিন্তু ধরে বসবে। এই জন্য সত্যিকার অর্থে যারা রাকি, যারা এই ধরনের চিকিৎসা শিখেছেন, তারা কখনোই শুধু টাকার জন্য এগুলো করবেন না। তারা মানুষের উপকারের নিয়তে করবেন। তাদের ওস্তাদরাও সেভাবেই শিখেছেন, তাদের ওস্তাদরা সেভাবে শিখেছেন। এভাবেই কিন্তু এই এলেমগুলো চলে আসে। শুধু বই পড়ে রুকিয়া করলে এগুলো হবে না। হ্যাঁ, সাময়িক কিছু উপকার হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী কোনো উপকার হবে না। সেই ধরনের ব্যক্তিবর্গ এখন খুবই কম পাওয়া যায়। ওই ধরনের ব্যক্তিবর্গ যদি আপনারা খুঁজে পান, যারা কোনো টাকার কথাই বলেন না, খুশি হয়ে যে যেটা দেয় সেটাই নেন, টাকার দিকে তাকিয়েও দেখেন না, বুঝতে পারবেন এমন ব্যক্তিদের কাছ থেকেই আল্লাহ চাহেন তো সমাধান আসতে পারে। অন্য ব্যক্তিদের কাছ থেকে যারা টাকা নিচ্ছেন, তাদের কাছ থেকে সাময়িক সমাধান আসলেও এটা স্থায়ী হবে কিনা এটা বলা মুশকিল। আর মুখে বলছে যে আমরা কুরআন সুন্নাহ অনুযায়ী চিকিৎসা করছি, কিন্তু এই যে চুক্তি করে টাকা নিচ্ছে, এটা কি কুরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে? হ্যাঁ, কাজ হয়ে যাওয়ার পর খুশি হয়ে কেউ কিছু দিয়েছে, এটা কিন্তু নেয়ার যেই একটা বিষয়টা, এটা কিন্তু হাদিসে উল্লিখিত রয়েছে। একজন সাহাবীও কিন্তু এরকম নিয়েছেন। উনি সাপে কাটা রোগীর একটা চিকিৎসা করেছিলেন। সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার পর আল্লাহর রহমতে উনি ভালো হয়ে যান। খুশি হয়ে ওখান থেকে বেশ কিছু দুম্বা বা ছাগল এরকম উপহার দিয়েছিলেন তারা। উনি সেটা গ্রহণ করেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার পর উনিও সেটা অ্যাকসেপ্ট করেছিলেন যে হ্যাঁ, যেহেতু ভালো হয়ে গেছে। তবে রাসূল জিজ্ঞেস করেছেন, তুমি কি পড়ে ফু দিয়েছ? কোনো দুর্বোধ্য মন্ত্র পড়ে ফু দাওনি তো? পরে উনি বলেন, না, সূরা ফাতিহা পড়ে আমি ফু দিয়েছি, কেননা সূরা ফাতিহা সকল রোগের শেফা। তখন কিন্তু রাসূল খুশি হয়েছিলেন। তার মানে হচ্ছে যে কাজ হয়ে গেলে কেউ খুশি হয়ে কিছু দিলে সেটা নেওয়া যাবে, কিন্তু কোনোভাবে এটা বলা যাবে না আমাকে এত টাকা দিতেই হবে। কিন্তু এটাই কিন্তু হচ্ছে। আপনারা দেখুন কোনো রুকিয়া সেন্টারের সাথে কথা বলে যে তারা কিন্তু একটা ফিস নিচ্ছেন। আপনার সেই মানুষদেরকে খুঁজে বের করুন যারা কোনো টাকার কথা বলে না। হ্যাঁ, টাকা দিতে হবে, আমি এই অর্থে বলছি যখন একটা মানুষ অনেক কাজ করছেন, কষ্ট করছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, তার গাড়ি ভাড়ানোর তো একটা বিষয় থাকে। একটা মানুষ কষ্ট করছেন, এটা আপনাদের বিবেচনা অনুযায়ী কিন্তু এটা দিতে হবে। তো এটা কিন্তু আমাদেরও মাথায় রাখা জরুরি। একটা মানুষ কষ্ট করছে, তারও পরিবার আছে, উনি এই খেদমতটা আমাদের জন্য করছেন, তারও ঝুঁকি থাকে, ঝুঁকিটা নিয়ে করছেন।
এটা আমাদের মাথায় রাখা যেমন জরুরি, ঠিক তেমনি তাদেরও মাথায় রাখা জরুরি যে আগে থেকে চুক্তি করে কোনো টাকা নেওয়া যাবে না। তাহলে আপনার দ্বারা আর যাই হোক দিনের খেদমত হবে না। মানুষের উপকার হতে পারে স্বাভাবিক সময়ের জন্য, কিন্তু আপনি বড় ধরনের একটা বিপদে পড়তে যাচ্ছেন অচিরেই। আর এই বিপদে একবার পড়লে উদ্ধার পাওয়ার আর কোনো উপায় নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেললাম। যারা রুকিয়ার সাথে যুক্ত আছেন বা রাকি আছেন, আমার এই কথাগুলো শুনলে কেউ কেউ হয়তো বা মনক্ষুণ্ণ হতে পারেন। তবে আমার ধারণা, আমি যতটুকু মানুষের কাছ থেকে জেনেছি, বিশেষ করে যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন, তাদের কাছ থেকে আমি এরকমটাই জেনেছি, এই অনুযায়ী কথাগুলো বললাম। আশা করি যে আমাদের যারা সম্মানিত লিসেনারগণ রয়েছেন, আপনারাও ঠিক এই ধরনের ব্যক্তিদেরকে খুঁজে বের করবেন। তবে আমরা এই ধরনের কোনো ব্যক্তিদের সন্ধান দেই না, দেবও না ভবিষ্যতে। এটা আমাদের কাজ না, আমরা এটা করতেও আগ্রহী না এই ধরনের সন্ধান দিতে। আমরা শুধু মানুষদেরকে ভয়ের ঘটনা শোনার মাধ্যম দিয়ে সচেতন করার চেষ্টা করছি, মেসেজ দেওয়ার চেষ্টা করছি। তবে আমরা কোনো রুকিয়া সেন্টার বা কোনো ভালো হুজুর বা রাকির সন্ধান দিতে অপারগতা প্রকাশ আগেও করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। এ বিষয়ে আমাদেরকে নক দিয়েও কোনো লাভ হবে না, ইমেল করেও লাভ হবে না, আমরা এগুলো দেখিও না। আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই বাংলা অ্যানিমেটেড হরর স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিন রাত 9টায় নতুন ভৌতিক এবং বাস্তব সত্য ঘটনার নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সত্য ভৌতিক ঘটনা বা আপনার শোনা সেরা ভৌতিক গল্প পাঠাতে পারেন horrorwithsuman@yahoo.com এই ইমেলে। আপনার ঘটনা নির্বাচিত হলে আমরা সেটি আমাদের পরবর্তী এপিসোডে তুলে ধরব। আজ এ পর্যন্তই। আমি সুমন। আবারও দেখা হবে নতুন একটি ভৌতিক এবং রোমাঞ্চকর সত্য ঘটনা নিয়ে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।